আগামী অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ব্যয় কমিয়ে বাড়ানো হয়েছে রাজস্ব লক্ষ্যমাত্রা। নতুন বাজেট ঘোষণা, মূল্যস্ফীতি 6.5% এবং জিডিপির লক্ষ্য 5.25%। বাড়ছে না বিদ্যুতের দাম। বাড়ছে দেশি মোবাইল, এলপিজি সিলিন্ডার, সিগারেট, শিশু খাদ্যের দাম। কমছে ঔষধ, ইন্টারনেট এবং কম্পিউটারের মূল্য। রাজনৈতিক দলগুলোর সাথে ফের সংলাপে বসেছে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্যে চলছে আলোচনা। এবং মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল। 6 জনের যাবজ্জীবন, দ্রুত রায় কার্যকরের দাবি। স্বাগত জানাচ্ছি বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে মেয়ে মাহমুদা মৌমিতা। শুরুতেই শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। আর শুরুতে থাকছে বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আগামী 2025-26 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার 7,000 কোটি টাকা কমিয়ে ধরা হয়েছে প্রায় 7,90,000 কোটি টাকা। ঘোষিত বাজেটে ব্যয় কমিয়ে বাড়ানো হয়েছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। এই সকল সুপারিশসমূহ ব্যবসা বাণিজ্য সহজ করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে বাজেট ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। নতুন বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। কর্মপরিকল্পনা গ্রহণ করে বরাবরের মতো বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 5,64,000 কোটি টাকা করা হয়েছে। এর মধ্যে এনবিআর আদায় করবে 4,99,000 কোটি টাকা। সবচেয়ে বেশি আদায় হবে মূসক থেকে 1,88,000 কোটি টাকা। মূল্যস্ফীতির চাপে ব্যয় সামলাতে হিমশিম খাওয়া মানুষকে স্বস্তি দিতে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 6.5%। মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল থাকা একটি জরুরি। তবে নিশ্চিত করতে হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকাটা অত্যাবশ্যক। প্রবাসের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হওয়ায় এবং রপ্তানিতে স্থিতিশীল থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এপ্রিল মাসে বৃদ্ধি পেয়ে 27.4 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির 4%-এর নিচে থাকছে। ঘাটতি দাঁড়াবে 2,26,000 কোটি টাকায়, যা জিডিপির 3.6%। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.25%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দ 2,30,000 কোটি টাকা ধরা হয়েছে। ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা নতুন বাজেটে অপরিবর্তিত থাকলেও 2026-27 অর্থ বছরের জন্য এই সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী অর্থ বছরের জন্য ন্যূনতম কর হার 5% এবং সর্বোচ্চ 30% করা হয়েছে। এছাড়া আগামী 2 করবর্ষ থেকে ন্যূনতম কর হার হবে 10%। উন্নয়ন বাজেটে দীর্ঘমেয়াদী প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প ছাড়া কোনো নতুন মেগা প্রকল্প শুরু করা হচ্ছে না। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেট 2025-26 নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। জনাব জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাচ্ছি এবারের বাজেট কেমন হলো এবং সাধারণ জনগণ আসলে বাজেট থেকে কি পেল? বাজেট যদি একটা মুদ্রা হিসাবে আমরা ভাবি, এটার দুটা সাইড আছে। ব্যয়ের দিক থেকে বাজেটটাকে আমি বলবো মোটামুটি ভাবে গতানুগতিক। মানে আমরা যেই পথে চলছিলাম সেই পথেই আছি। এক বড় ধরনের কোনো চমক নাই, ছোটখাটো অনেক কিছুই আছে। আর অর্থায়নের দিক থেকে আমি বলবো এটা একদিকে
উচ্চাভিলাষী, মানে মোট যে 5,64,000 কোটি টাকার যে লক্ষ্য, এটা খুবই উচ্চাভিলাষী। তবে পদক্ষেপের দিক থেকে বলবো সাহসী। জি, সেক্ষেত্রে আসলে জনগণ আসলে বাজেট থেকে কি পেল, সার্বিকভাবে কি মনে হচ্ছে আপনার কাছ আচ্ছা, থেকে? জনগণের ক্ষেত্রে আপনার মানে এখানে তো একটু ভেঙে দেখতে হবে, কারণ নানা ধরনের জনগণ আছে। তা আমরা যদি একেবারে দরিদ্র পর্যায় থেকে শুরু করি, তাহলে সেখানে দরিদ্র মানুষকে লক্ষ্য করে সুনির্দিষ্ট যে কর্মসূচিগুলো ছিল, যেখানে অনেকটা মানে প্রচুর সংখ্যা ছিল কিন্তু কার্যকারিতা পাওয়া যাচ্ছিল না, তো সেটাকে সুসংহত করে 140টা কর্মসূচিকে 100 নিচে নামিয়ে আনা এবং তার মধ্যে 38টাকে বেশি গুরুত্ব দেওয়া, যেগুলো দরিদ্র মানুষকে লক্ষ্য করে কর্মসূচিগুলি দেওয়া হয়েছে। তো সেইগুলোর উপর গুরুত্বের কথা বলা হয়েছে এবং বরাত মানে ভাতা এবং আওতা বৃদ্ধির কিছু উদ্যোগ বাজেটে আছে। এটা একেবারে নিম্ন পর্যায়ে যারা হতদরিদ্র, ধরেন 2-3 কোটি মানুষ সাথে এতে আছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, এবার আমরা দেখছি দেশীয় অর্থনীতি থেকে বড় অঙ্কের ঋণ নেবে সরকার, এতে করে বেসরকারি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কি আছে? সম্ভাবনা তো অবশ্যই আছে, কারণ এখানে যে লক্ষ্যটা ঘাটতির 2,26,000 কোটি টাকা, তার মধ্যে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার টার্গেট প্রায় 1,01,000 কোটি টাকার বেশি। তো সেইটা আমাদের ধরেন ডিপোজিট গ্রোথ যদি এর দ্বিগুণ না হয়, যেটা গত বছর হয়নি, 1,40,50,000 কোটি টাকার মতো ডিপোজিট গ্রোথ আমরা এই চলতি অর্থ বছরে দেখতে পাচ্ছি। তো আগামীতে যদি এটা না বাড়ে, তাইলে কিন্তু আপনি যে আশঙ্কাটা করছেন যে এর ফলে ব্যক্তি খাতে ঋণ প্রবাহের উপরে একটা চাপ সৃষ্টি হবে কিনা, কারণ সেখানে ট্রেজারি বিলের রেট বেড়েও যেতে পারে, আর সেটা বাড়লে তো ব্যক্তি খাতে ঋণ দেওয়ার আগ্রহটাও কমে যায়, কারণ ওগুলি তো ঝুঁকিবিহীন। আর বিভিন্ন মহল থেকে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করলেও অর্থ উপদেষ্টা তিনি বাড়াননি। এতে করে তো করদাতারা কোনো রকম সুখবর পাচ্ছে না আসলে। না, একটা তো হলো যে আগামী অর্থ বছরে আপনি যখন নিয়ে দেবেন, এটার তো 3,75,000-এ ওঠানো হয়েছে, 3,50,000 যেটা ছিল, তো সেইটা তো বাড়ানো হয়েছে। সেই ক্ষেত্রে মানে যারা করদাতা তাদের জন্য তো কোনো সুখবর আসলে থাকছে না। করদাতাদের ক্ষেত্রে যেমন ধরেন ফার্স্ট টাইম যারা রিটার্ন ফাইল করবে, সেখানে যে একটা মিনিমাম ট্যাক্স দিতে হতো, সেটা কিন্তু কমানো হয়েছে। কাজে এখানে নতুন করদাতা যোগ করার জন্য ইনসেনটিভটা একটু বাড়ানো হয়েছে। তবে আপনি পার্সোনাল ইনকাম ট্যাক্সে যদি এই যে রেটের কাঠামোতে যে সংস্কারটা করা হয়েছে, যে 3,50,000-কে 3,75,000 উঠানো হলো, তারপরের 3,00,000-এ আগে যেখানে 5%-এর মতো ছিল, ওটা এখন 10% করা হয়েছে। জি, আবার একেবারে সর্বোচ্চ পর্যায়ে 30 যেটা চার্জ করা হয়, ওইটার স্তরটা নামানো হয়েছে। জি। তো সেই হিসাবে এই মধ্যবিত্তের উপরে আয়করের হারটা এই যেটা অব্যাহতির সুবিধা তো মধ্যবিত্তরা পাবে, কাজে নেট খুব একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে বলে আমার মনে হয়, সুবিধা অসুবিধা যেটাই বলেন না কেন, জি, দুদিক থেকে। জনাব জাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই 2025-26 অর্থ বছরের বাজেটে সরকারের মূল লক্ষ্য, তাই এবার বেশিরভাগ পণ্যের দামই কমানো হয়েছে। জনসাধারণকে স্বস্তি দিতে ধান, চাল, গম, আলু, পাট সহ বেশ কিছু নিত্যপণ্যের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে, তাই এসব পণ্যের দাম কমবে। অন্যদিকে কনভেনশন হল, নির্মাণ খাত সহ অনলাইনে কেনাকাটার খরচ বাড়বে। বাজেট ঘোষণা হলেই মানুষের শঙ্কা বাড়ে কোন কোন জিনিসের দাম বাড়বে বা কমবে। এবার রাজস্ব বাড়ানোর পাশাপাশি ভোক্তার স্বার্থ রক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। এতে যেমন অতি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর কমানো হয়েছে, তেমনি বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও মূসক বাড়ানো হয়েছে। আগামী অর্থ বছরের শুরুতেই মূল্যস্ফীতি 6-এর ঘরে নামিয়ে আনার লক্ষ্য সরকারের। তাই বাজেটে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল সহ বিভিন্ন নিত্যপণ্যের উৎসে কর 1 থেকে কমিয়ে 0.5 ভাগ করা হয়েছে। সার ও বীজের দাম কমানো হয়েছে। দাম বাড়বে না বিদ্যুতের।
যা স্বস্তি দেবে সাধারণ মানুষকে। ইন্টারনেট ব্যবহারকে সহজলভ্য করতে উৎসে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে। এছাড়া মোবাইল অপারেটরদের টার্নওভার কর কমানো হয়েছে। কমানোর তালিকায় আছে দেশীয় স্যানিটারি ন্যাপকিন ও শিশুদের ডায়াপার। দেশীয় ব্র্যান্ডের প্যাকেটের তরল দুধের দামও কমানো হয়েছে। তবে আমদানি করা অতি প্রয়োজনীয় শিশুদের খাবার, দুগ্ধজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে। অনলাইনে কেনাকাটা করতে গেলে এখন খরচ বাড়বে, কারণ অনলাইনে পণ্য বিক্রির ওপর কমিশনের ভ্যাট হার ৫ থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। কনভেনশন হলের খরচ বাড়ায় বিয়ে, অনুষ্ঠান ও সেমিনারের খরচ বাড়বে। বাড়িঘর তৈরিতেও খরচ বাড়বে। প্লাস্টিকের তৈরি গৃহস্থালির বিভিন্ন পণ্যের দাম বাড়বে। চিকিৎসা খরচ কমানোর ইচ্ছা রয়েছে সরকারের, তাই বাজেটে হাসপাতালের বেড ও বিভিন্ন যন্ত্রাংশ, অ্যাম্বুলেন্স, ওষুধের কাঁচামালের দাম কমানো হয়েছে। দেশীয় শিল্প সুরক্ষায় মাটি ও পাতার তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। উচ্চবিত্তদের জন্য এবারের বাজেটে খুব একটা সুখবর নেই, কারণ বিদেশি সবজি, ফল, কাজু বাদাম, শুকনা ফল, আপেল, নাশপাতি, কফি, চকলেট, পাস্তা, বিস্কুট, চিপস, জ্যাম, জেলি, জুস, সস, সি ফুড, আমদানিকৃত মাছ ও মাংসের দাম বাড়বে। দাম বাড়বে অ্যালকোহল, সিগারেট ও তামাকজাত পণ্যের। দাম বাড়ার তালিকায় আরও আছে ওটিটি সেবা, এলইডি লাইট, সব ধরনের প্রসাধনী সহ বিভিন্ন পণ্য। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব ৯৫,৬৪৫ কোটি টাকা। গত বছরের চেয়ে মোট বরাদ্দ কিছুটা বাড়লেও প্রাথমিক শিক্ষায় তা কমেছে। সেই সঙ্গে শিক্ষা বাজেটে এবারও গবেষণায় জোর দেওয়া হয়নি দাবি করে হতাশা প্রকাশ করেছেন শিক্ষা ও গবেষকরা। সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৫,৪০৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৮,৮১৯ কোটি টাকা। গত বছরের চেয়ে বরাদ্দ কমেছে ৩,৪১৬ কোটি টাকা। শিক্ষা গবেষকরা বলছেন, বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত, অথচ এই খাতে বরাদ্দ কমানো হচ্ছে, যা হতাশাজনক। যে বরাদ্দটা স্পেশালি করার কথা ছিল এবং বরাদ্দটা যাতে যথাযথভাবে কার্যকরীভাবে যাতে এটা কাজে লাগে, এই জায়গাগুলো মেকশিওর করার যে প্রসেসগুলো ছিল, এগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত পারিনি। প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ বাড়িয়ে ৪৭,৫৬৪ কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৩,৪৫৬ কোটি টাকা বেশি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বরাদ্দ ১২,৬৭৮ কোটি টাকা, যা আগের বছরের মূল বাজেটে ছিল ১১,৭৮৩ কোটি টাকা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়নি সরকার, অথচ সুযোগ ছিল গবেষণায় বরাদ্দ বাড়িয়ে নজির স্থাপন করা। যে কোনো দেশেরই উন্নয়ন এবং অগ্রগতির জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে বিপুল বরাদ্দ থাকা উচিত। বিশেষ করে R&Dর সাথে আপনার জাতীয় উন্নয়নের একটা বিশাল সম্পর্ক। শিক্ষাকে যদি আমরা ইনভেস্টমেন্ট হিসেবে না দেখি, তাহলে তো এই জাতি কিভাবে আগাবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমরা যে গ্রাজুয়েট তৈরি করছি, সেগুলোর পিছনে তো আমাদের অর্থ লাগবেই ভালো গ্রাজুয়েট তৈরি করা, তাহলে আমাদের সেখানে তো ঘাটতি থাকবে। বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে গত সরকারের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাজেটের মৌলিক বিষয়গুলোতেও গলদ রয়েছে। বিকেলে রাজধানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সাথে আলাপের সময় তিনি বাজেটের এই প্রতিক্রিয়া জানান। আমির খসরু বলেন, রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজেট তৈরি করা উচিত ছিল, কিন্তু তা হয়নি। বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি আরও বলেন, এই বাজেট বাস্তবায়ন যে কোনো সরকারের জন্যই কঠিন হবে। ভবিষ্যতের সরকারের জন্য এটি বড় চ্যালেঞ্জ হবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত, তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো,
এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো। বিভক্তির জন্য বর্তমান রাজনীতি সৃষ্টি হয়নি, দেশের মঙ্গলের সাথে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা জানান। বিকেল 4:45টার দিকে ফরেন সার্ভিস সেক্রেটারিতে সংলাপের উদ্বোধনী করেন প্রধান উপদেষ্টা। এতে সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। সংলাপে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে নানা বিষয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টা জানান, এই ঐক্যমত্যের আলোচনা ভবিষ্যতের এজেন্ডা হিসেবে জাতির কাছে তুলে ধরা হবে এবং বাস্তবায়ন করা হবে। দ্বিতীয় ধাপের সংলাপ চলমান থাকবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় 19 মে। এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই দেশবাসী গত 15-16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, অথচ এখন সেই নির্বাচন দিতেই অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সরকারের এই মনোভাব দেশ এবং গণতন্ত্রের জন্য মঙ্গলজনক না বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানী নয়াপল্টনে জাসাস আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এতে প্রধান অতিথির বক্তব্যে রিজভী প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, সরকারের প্রধান উপদেষ্টা নিজেই বিএনপিকে দূরে ঠেলে দিতে চাইছেন। বিএনপি সংস্কারকে অগ্রাহ্য করে না জানিয়ে বলেন, সরকার গঠনের পর 9 মাস চলে গেছে, সামনে আরও 5 মাস সময় আছে, চাইলে নির্বাচন আয়োজন করা সম্ভব, কিন্তু বিএনপি যেহেতু ডিসেম্বরে নির্বাচন চাই, তাই সরকার ইচ্ছা করেই নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি তো বলেছে যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আপনার নির্বাচন দিন ডিসেম্বরের মধ্যে। এর মধ্যে তো 10 মাস চলে গেছে, ডিসেম্বর আসতে প্রায় এখনো আরো প্রায় 7-8 মাস বাকি আছে। এর মধ্যে এটা কি একটা লম্বা সময় নয়? কিন্তু এই জেদ কেন? যেহেতু বিএনপি বলেছে ডিসেম্বর, অতএব এটাকে আরো পিছনে নিয়ে যেতে হবে। বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারিক আদালতে দেয়া 6 আসামির যাবজ্জীবনও বহাল রাখা হয়েছে। রায়ে সন্তোষ জানিয়েছে সিনহার পরিবার এবং রাষ্ট্রপক্ষ। তবে পুলিশ এবং র্যাবের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের চাপে কক্সবাজারের এসপি মাসুদ সহ কয়েকজন ধরাছোঁয়ার বাইরে, এমন অভিযোগ বাদীর। কক্সবাজারের শামলাপুর চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার ঘটনা নাড়া দেয় সারা দেশে। পুলিশের গুলিতে এই চৌকস সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুতে প্রশাসন সহ সারা দেশে শুরু হয় তোলপাড়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে থামানো হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের গাড়ি। দুহাত উঁচু করে গাড়ি থেকে নামলেও নিরস্ত্র সিনহাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে পুলিশ সদস্যরা। হত্যার ঘটনা ধামাচাপা দিতে তোলা হয় মাদক বহনের অভিযোগও। তবে তদন্ত ও বিচার শেষে টেকনাফের তৎকালীন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড এবং আরও 6 আসামির যাবজ্জীবন সাজা দেয় কক্সবাজার আদালত। মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সোমবার বিচারিক আদালতের রায় অপরিবর্তিত রাখে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। তাকে 2টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যে আরো 2টি গুলি করা হয়েছে, সেখানেই থেমে থাকে। লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। বিচারের পরবর্তী ধাপগুলো দ্রুত শেষ করে রায় কার্যকর চান মামলার বাদী ও নিহত সিনহার বড় বোন। তবে কক্সবাজারের তৎকালীন এসপি এবিএম মাসুদ হোসেন ধরাছোঁয়ার বাইরে থাকায় আক্ষেপ জানান তিনি।
এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের, উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল। তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায়, মানে বিচারের আওতায়, সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের। আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে আপিল বিভাগেও মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার থাকছে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর হাটগুলোতে কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কোরবানির পশু বিক্রি। এর মধ্যে বিভিন্ন জেলা থেকে হাটে এসেছে পশু। বরাবরের মতো দেশি গরুর চাহিদাই বেশি, তবে কিছুটা দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপদ আর্থিক লেনদেনের জন্য থাকছে ব্যবস্থা। শেরপুর থেকে ৫৫টি গরু নিয়ে রাজধানীর তেজগাঁও হাটে এসেছেন রফিকুল ইসলাম। তার প্রতিটি গরুই ছোট এবং মাঝারি সাইজের। দাম আঁকছেন আকারভেদে ৯০,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত। ছোট মাঝারি গরুর সুবিধা একটাই, মানে ছোটোখাটো পরিবার যারা আছে তারা সবাই নিতে পারে, কিনতে পারে, মানে সাধ্যের ভিতরে হয়। আর মাঝারি গরুগুলা মূলত সবসময় এমনি ক্রেতাদের চাহিদা থাকে। হাট ঘুরে দেখা গেল ছোট ও মাঝারি গরুই খুঁজছেন বেশিরভাগ ক্রেতা। এমনই একজন ওয়াসিউল্লাহ জানালেন ছোট গরুর দরদাম করার কারণ। বড় গরুতে আমাদের পোষায় না, আমার ছোট গরুই ভালো সবচেয়ে। নিজেদের ছোট পরিবার, ছোট গরুই ভালো। রাজধানীর সব হাটে ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি সাইজের দেশি গরু। ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় খুশি ব্যবসায়ীরা। স্বাদ আছে, সাধ্য নাই, কারণ বড় গরু কিনতে গেলে তো ভাই 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা লাগে। কারণ আমরা 2-3 মিলাতেই গরু দেখো যে 1,20,000 হলে 40,000 করে, 1,20,000 টাকা করে। আমরা মিডিয়াম সাইজের গরুর জন্য এই জন্যই আমাদের এদিকে নজরটা বেশি। ছোট গরু মানে আকর্ষণ বেশি, মানে 1 লাখ কুরবানি দিব, তাদের জন্য ছোট গরু হলে তাদের জন্য ভালো হবে। এই জন্য আমরা ছোট ছোট গরু করে নিয়ে এসেছি। মধ্যবিত্ত ফ্যামিলির লোকরা যারা আছি আমরা অনেক বড় গরু কিনলে আমাদের পক্ষে সম্ভব না। মাঝারি ধরনের গরুটা দেখতেও সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। ক্রেতাদের অভিযোগ গত বছরের চেয়ে এবার কোরবানির পশুর দাম বেশি। আর ব্যবসায়ীদের দাবি গরুর খাবারের দাম বাড়ায় কিছুটা প্রভাব পড়েছে। 1.5 লাখ টাকা গরুর দাম 120, 100, 130, কিন্তু চালান উঠতেছে না, এই জন্য ব্যবহারের গরু ছাড়তেছে না। আমাদের গরুগুলা মনে করেন এগুলা সব দেশি গরু, আমরা খাদ্য ভুসি সম্পূর্ণ দাম বেশি, এই জন্য গৃহসারা গরুর দাম ছাড়তেছে না। আমরা কিছুটা বাড়তিতে গরুগুলো শেরপুর থেকে কিনে আসছি। এদিকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাটে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওয়াচ টাওয়ারের মাধ্যমেও চলবে নজরদারি। সার্বক্ষণিক সিসিটিভি কাজ করছে, সিসিটিভি নিয়ন্ত্রণে আমাদের হাটটাই। তার কোনো বিক্রেতাকে যেন কেউ কোনো রকমভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা না নিতে পারে, এবং কোনো রকম তাদের জানমালের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা সকল ব্যবস্থাই আমরা এখানে গ্রহণ করছি। এবছর কোরবানির জন্য 1,24,00,000 পশু লালন পালন করা হয়েছে, জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন ফোরামের প্রতিনিধিরা। বলেন, এই আইন দেশের স্বার্থে হয়নি, ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করতে করা হয়েছে। এটি কর্মচারী ও সরকারি বান্ধব আইন নয়। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে সেটি ভুল হবে। সমাবেশে জানানো হয়, আগামীকাল অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। আজ স্মারকলিপি দেওয়া হয়েছে স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে। গত 25 মে রাতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবিতে 10 দিন ধরে আন্দোলন চলছে সচিবালয়ে। অনতিবিলম্বে এই সচিবালয়ের কালো অধ্যাদেশ দ্রুত বাতিল করার জন্য ঘোষণা আসুক। এটা আমাদের এই কর্মসূচি আমরা চলবে। আমাদেরকে অন্ধকারে রেখে আপনারা কোনো আইন বাস্তবায়ন করতে পারবেন না। বাংলাদেশিদের জন্য শিগগিরই ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা চালুর চেষ্টা চলছে। এ নিয়ে দুই দেশ কাজ করছে বলে জানান সফররত ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আরমান্থা ক্রিস্টিয়ান নাসির। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নাসির। এ সময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন তারা।
ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক দিক থেকে দুই দেশ খুব কাছাকাছি হলেও সম্পর্ক এখনো নিবিড় হয়নি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয় ইন্দোনেশিয়া। করোনার পর থেকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত রয়েছে। এটি আবারও চালুর বিষয়টি আমরা পর্যালোচনা করছি। আশা করি দ্রুতই এর সমাধান হবে। আসিয়ানে বাংলাদেশের পূর্ণ সদস্য পদ পেতে ইন্দোনেশিয়া সমর্থন দেবে। এই ছিল এখনকার সংবাদ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।